What is cell injury? It It may be defined as any adverse influence which derails the cell's ability to maintain a steady, normal or adaptive immune system. যে কোনো একটা ইনফ্লুয়েন্সের কারণে সেল তার নিজস্ব বাঁচার জন্য যে স্টেট বাঁচার জন্য চেষ্টা করে আর কি। এখন এই যে অ্যাডভার্স ইনফ্লুয়েন্স আছে, যে স্টিমুলাস যেটা আমরা বলি, যে এগুলি হচ্ছে সেল ইনজুরি। এটার কারণে যে অ্যাডভার্স ইনফ্লুয়েন্স বা স্টিমুলার কারণে সেলসের নর্মাল লাইফটা যখন ডিআরএস হয়ে যায়, সেটা হচ্ছে cell injury. It may be defined as any adverse influence which derails the cell's ability to maintain a steady, normal or adaptive homeostasis. নর্মাল স্টেজটা থাকবে না, এটা হচ্ছে সেল ইনজুরি। আবার এই নর্মাল স্টেজটা যখন এটা ডিআরএস হয়, যার কারণে হয় সেই স্টিমুলাইজ গুলা কি কি, কজ গুলা কি কি, ইনফ্লুয়েন্স, এই অ্যাডভার্স ইনফ্লুয়েন্স গুলা কি কি। এটা 1 নম্বর যেটা বলা হচ্ছে যে হাইপোক্সিয়া, 2 নম্বর ফিজিক্যাল এজেন্ট, 3 নম্বর কেমিক্যাল এজেন্টস এন্ড ড্রাগস, ইনফেকশাস এজেন্টস, ইমিউনোলজিক রিঅ্যাকশন, জেনেটিক ডিয়ারেঞ্জমেন্ট, নিউট্রিশনাল ইমব্যালেন্সেস। হাইপোক্সিয়া, physical agents, chemical agents and drugs, infectious agents, immunologic reaction, genetic derangement, nutritional imbalances. এটা হচ্ছে সেল ইনজুরি। সেলুলার রেসপন্স টু ইনজুরি, এটা হচ্ছে acute cell injury, subcellular alteration in sublethal and chronic injury, cellular adaptation, intercellular accumulation, pathological calcification, cell aging। ইনজুরির কারণে সেলের যে রেসপন্স গুলো হয়, অ্যাকুট কেসে যেটা হয়, যখন কোনো একটি ইনজুরি ইনজুরি করবে সেলটাকে, একটা হচ্ছে অ্যাকুট সেল ইনজুরি, রিভার্সিবল, ইরিভার্সিবল সেল ইনজুরি। রিভার্সিবল সেল ইনজুরি যেটা যে স্টিমুলাসের কারণে সেলের যে চেঞ্জটা হচ্ছে, যদি স্টিমুলাসটা বা ইনফ্লুয়েন্সটা যদি উইথড্র করা হয়, তাহলে সেটা আবার নর্মাল সেলে নর্মাল স্টেজে চলে যাবে, সেটা হচ্ছে রিভার্সিবল। আর রিভার্সিবল নর্মালে আসবে না, সেল ডেথ হয়ে যাবে। এই সেল ইরিভার্সিবল সেল ডেথ থেকে দুই ভাবে হয়, একটা হচ্ছে নেক্রোসিস ইনফ্লামেশনের মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস উইদাউট ইনফ্লামেশনের মাধ্যমে। আর সাবসেলুলার অল্টারেশন সাবজেক্ট ক্রনিক ইনজুরি, লং টাইম ইনজুরি হইলে যেটা সেলের যে চেঞ্জটা হয়। তারপর হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন সেলটা তার নিজে বাঁচার জন্য একটা স্টেজে চলে যায়, সেটাকে সে অ্যাডাপ্টেশন হবে অভিযোজন বাংলাতে যেটা বলা হয়, সেটা হচ্ছে অ্যাট্রোপি, হাইপারট্রোপি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। ইন্টেস্টিনাল অ্যাকুমুলেশন অফ ডিফারেন্ট সাবস্টেন্স বা পিগমেন্টস যেগুলি হয়। আর প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, ডিপোজিশন অফ ক্যালসিয়াম ইন দি সেল, সেল এজিং, সেল এজিংটা হয়ে যায়। এটা হচ্ছে সেলুলার রেসপন্স টু ইনজুরি। একটা স্টিমুলাস বা অ্যাডভার্স ইনফ্লুয়েন্স যখন ইনজুর করবে সেলটাকে, তখন সেটা হবে সেলুলার রেসপন্স টু ইনজুরি। সেই স্টেজ গুলো হচ্ছে এগুলি: অ্যাকুট এবং ক্রনিক, ডিফারেন্স, সেলুলার অ্যাডাপ্টেশন, ইন্টারসেলুলার অ্যাকুমুলেশন, প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন, সেল এজিং। তাহলে অ্যাকুট ইনজুরির ভিতরে যেটা বলা হচ্ছে যে রিভার্সেবল, ইরিভার্সেবল সেল ইনজুরি, এই দুটো আমি আজকে দেখাবো। ফার্স্ট হচ্ছে রিভার্সিবল। এগুলি দেখানোর আগে আমি প্রথমে একটা স্কিমেটিক ডায়াগ্রামটা দেখাচ্ছি। এই দেখো, এখানে ডায়াগ্রামটা এখানে দেখো, ভালোভাবে রক্ষা করবে। এখানে দুটা পার্ট আছে, এই অংশটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি, এটা হচ্ছে ইরিভার্সিবল সেল ইনজুরি, সেল ডেথ যেটা হয়ে থাকে। এখানে প্রথম কজটা কি? হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া একটা কজ। সে হাইপোক্সিয়া কিভাবে রিভার্সিবল হয়, ইরিভার্সিবল হয়, সেটা দেখানো হয়েছে এখানে। হাইপোক্সিয়া মানে কি? এখানে অক্সিজেন সাপ্লাইটা, ব্লাড সাপ্লাই কম হবে, অক্সিজেন সাপ্লাইটা কম হবে ইস্কিমিয়ার কারণে। যেটা যেমন একটা মাইক্রোডাল ইস্কিমিয়া যেটা বলি, সেখানে ব্লাড সাপ্লাই কম হবে, যখন অবস্ট্রাকশন হবে ব্লাড সাপ্লাই কম হবে, অক্সিজেনটা কম হবে। অক্সিজেন কম হলে কি হবে? অক্সিজেনটা লাগে কোথায়? মাইটোকন্ড্রিয়াতে, এটিপি প্রোডাকশনে। তাহলে অক্সিজেন হলে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা ডিক্রিজ করবে। অক্সিজেন ফসফোরাইলেশন যখন ডিক্রিজ করে, এটিপিটা ডিক্রিজ করবে। এটিপিটা ডিক্রিজ করলে ডিক্রিজ সোডিয়াম পাম্প, ডিক্রিজ ইনক্রিজ গ্লাইকোলাইসিস আর আদার্স ইফেক্টটা হবে। এখানে আবার আসো, এই যে যখন অক্সিজেনটা কম হবে, এটিপি প্রোডাকশনটা কম হবে। কিভাবে? অক্সিজেন ফসফোরাইলেশনে ডিক্রিজ করলে এটিপি প্রোডাকশনটা কম হবে। এখানে এই যে এটিপি প্রোডাকশনটা কম হলো, এই এটিপি প্রোডাকশনের
কম হওয়াতে বা এনার্জি কম হওয়াতে সেলের যে ফাংশন গুলা ডিঅ্যারেঞ্জমেন্ট হবে। ফাংশন গুলা কি? ফার্স্ট এখানে সোডিয়াম ডিক্রিজ সোডিয়াম পাম্প, একটা সেল মেমব্রেন, এখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেম থাকে। সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেম থাকে, মানে কি হয়, সেলের ভিতরে পটাশিয়াম থাকে, সেলের বাইরে থাকে সোডিয়াম। এটা এই লেভেলটা মেনটেন করা হয়, এটা হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেম যেটা। তো এই পাম্প সিস্টেমটা ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। ডিঅ্যারেঞ্জমেন্ট হলে কি হবে, সেলের ভিতরে যে পটাশিয়ামটা আছে সেটা বের হয়ে যাবে এবং সোডিয়ামটা ঢুকবে। সোডিয়ামটা একা ঢুকবে না, সোডিয়াম ঢুকবে ওয়াটারের সাথে, তার সাথে আবার ক্যালসিয়ামটা ইনফ্লাক্স হয়ে ঢুকবে। তাহলে ওয়াটারের সাথে যখন সোডিয়ামটা ঢুকবে, সেলের ভিতরে ওয়াটারের পরিমাণটা বেশি হবে, সেলটা সোলিং হবে। সেলটা সোলিং হলে সেখানে যে স্ট্রাকচার গুলো আছে, ইন্টারসেলুলার স্ট্রাকচার গুলো চেঞ্জ হবে, সেখানে লস অফ মাইক্রোভিলা হবে, ব্ল্যাকস হবে, অ্যান্ড্রো রেটিকুলাম সলিংটা হবে, মাইলিন ফিগারসটা হবে। এইগুলি হবে সোডিয়াম পটাশিয়াম পাম্প সিস্টেমের ডিঅ্যারেঞ্জমেন্টের জন্য। আরেকটা প্রসেস যখন এই এই এটা হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে, ঠিক আছে? তখন এখন যদি অ্যারোবিক কন্ডিশনে যখন তোমার এটি প্রোডাকশনটা কম হবে, অক্সিজেন কম হবে, তখন কি হবে, এটা এনার্জি প্রোডাকশন, এনার্জির দরকার, তো এনার্জির জন্য কি করবে, গ্লাইকোজেন গ্লুকোজটা ব্রেকডাউন হয়ে যাবে, ইনক্রিজ গ্লাইকোলাইসিস, গ্লুকোজ ব্রেকডাউন হলে গ্লাইকোজেন ডিক্রিজ, পরিমাণটা ডিক্রিজ হবে, স্টোর যেটা ছিল সেটা ডিক্রিজ হবে এবং ইন্টারসেলুলার পিএইচটা ডিক্রিজ হবে, মানে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা হবে। অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কিন্তু নিউক্লিয়াসের জন্য খারাপ। সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে নিউক্লিয়ার ক্রোমাটিনটা ক্লাম্পিং হবে। তাহলে এখানে ডিক্রিজ, ইনক্রিজ গ্লাইকোলাইসিস, ডিক্রিজ পিএইচ, ডিক্রিজ গ্লাইকোজেন, আর এটা হচ্ছে ক্লাম্পিং অফ দ্য নিউক্লিয়ার ক্রোমাটিন হবে। আর এক্সেসিভ টাইম বা লং টার্ম যখন ইনজুরিটা পারসিস্ট করবে, তখন সেটা ইরিভার্সিবলে চলে যাবে। আদার্স আদার্স ইফেক্টস যেটা হবে, ডিটাচমেন্ট অফ দ্য রাইবোজোম, অ্যান্টিবডি রেটিকুলাম থেকে রাইবোজোমটা ডিটাচ হবে, ডিক্রিজ প্রোটিন সিনথেসিস, লিপিড ডিপোজিশন, ডিক্রিজ প্রোটিন সিনথেসিস, ডিক্রিজ করবে, লিপিড ডিপোজিশনটা হবে। আচ্ছা, এটা হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি হাইপোক্সিক কন্ডিশনে। যখন এটা লং টার্ম পারসিস্ট করবে, তাহলে কি হবে, লং সেল মেমব্রেনটা ইনজুরি হয়ে যাবে। যখন কন্টিনিউয়াস এটা অ্যাডভার্স এফেক্টটা বা স্টিমুলাইটা সেলটাকে অ্যাটাক করবে, তাহলে সেল মেমব্রেনটা ইনজুরি হবে। সেল মেমব্রেন হলে না লস অফ ফসফোলিপিড, সাইটোস্কেলেটল অল্টারেশন, তারপর আছে তোমার ফ্রি রেডিকেল ফরমেশন, লিপিড ব্রেকডাউন, আদার্স। এটা এনজাইম গুলা লিকেজ হবে। এটা মাইক্রো নিউট্রিশনে বলা হচ্ছে যে এনজাইম গুলো যেমন ক্রিয়েটিন কাইনেজ, এলডিএস, এগুলি রিলিজ হবে, ক্যালসিয়াম ইনফ্লাক্সটা হবে, ইন্টারসেলুলার ক্যালসিয়াম ডিপোজিশন যেটা হবে। আর এদিকটা যখন গ্লাইকোজনটা ডিক্রিজ, গ্লাইকোজন হবে, ইন্টারসেলুলার রিলিজ অফ অ্যাক্টিভেশন লাইসোসোম, এনজাইম গুলা ডিক্রিজ হয়ে নিউক্লিয়ার চেঞ্জেস, প্রোটিন ডাইজেশন, এগুলি করে এটা সেলটাকে ডেথ করে যাবে। তাহলে এটা হচ্ছে রিভার্সিবল ইনজুরি কখন হবে, যখন একটা স্টিমুলাস অ্যাটাক করবে। এবং যদি আমি এই রিভার্সিবল ইনজুরিটা, এখানে যেহেতু কি হাইপোক্সিয়া, তার মানে কি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে, এখন যদি ব্লাড সাপ্লাইটা আবার শুরু হয়ে যায়, তাহলে সেটা সেলটাকে আবার নর্মাল স্টেজে চলে যাবে। যদি এই ব্লাড সাপ্লাইটা, অক্সিজেন সাপ্লাইটা কম থাকে, লং টার্ম পারসিস্ট করে, তখন সেটা ইরিভার্সাল কিন্তু সেল ডেথ চলে যাবে। এটা হচ্ছে মেইন জিনিস, সেল রিভার্সিবল সেল ইনজুরি এবং ইরিভার্সিবল। এই চারটা যদি তোমার এই যদি তোমার জানা থাকে, তাহলে তুমি ইজিলি বলতে পারবে বা লিখতে পারবে। এইটাই ডিসক্রাইব করা হচ্ছে এই লেখাগুলো। যেমন এখানে রিভার্সিবল সেল ইনজুরি যে ক্ষেত্রে যেটা আমরা বলতেছি, oxygen deprivation effect, the aerobic cellular respiration, that is oxidative phosphorylation in mitochondria. That is loss of oxidative phosphorylation, যেটা আমরা বলি decrease of the oxidative phosphorylation বললাম, decrease generation of ATP, কি ATP প্রোডাকশনটা কমে যাবে। The activity of the plasma membrane energized dependent sodium potassium pump system যেটা আমরা বলা হয়, সেটা রিডিউস হবে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ফেলিওর হবে। ফেলিওর হলে তো সেখানে কি হবে, ফেলিওর হবে, ATP's activities causes sodium to accumulate intercellularly,
উইথ ডিপোজিশন অফ পটাশিয়াম আউট অফ এ সেল, মানে সেলের ভিতরে সোডিয়াম ঢুকবে, সেলের বাইরে পটাশিয়ামটা বের হবে। নেট গেইন অফ সলিড ইজ অ্যাকম্পানিড বাই অসমোটিক গেইন অফ ওয়াটার, মানে সোডিয়ামটা একা যাবে না, সোডিয়ামটা ওয়াটারের সাথে একসাথে যাবে, তবে সেখানে যার কারণে সেল সোয়েলিংটা হবে এবং যে অর্গানিক গুলো আছে অর্গানিক গুলো সোয়েলিং হবে, ইন্টারসেলুলার স্ট্রাকচার গুলো সোয়েলিং হবে। Decrease in cellular ATP associated increase in adenosine monophosphate stimulate phosphofructokinase and phosphorylase activity. This result in an increased rate of anaerobic glycolysis. Glycogen stores are rapidly depleted. Glycolysis results in the accumulation of lactic acid and inorganic phosphates from the hydrolysis of the phosphate. This reduces the intercellular pH, যেটা আমরা গ্লাইকোলাইসিস ইনক্রিজ হয়ে গ্লাইকোজেনটা কম হবে, ইন্টারসেলুলার অ্যাসিডিটিটা অ্যাসিড এনভায়রনমেন্টটা বেশি হবে, যার কারণে ডিক্রিজ পিএইচ এর কারণে, এবং সেখানে নিউক্লিয়ার ক্রোমাটিন গুলা কনডেন্স হবে। এটা ছবিটাতে দেখালাম। এই যে তারপরে এখানে আছে তোমার প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাস স্ট্রাকচার অফ ডিসরাপশন অফ দ্য প্রোটিন সিনথেসিস প্রোটিন ডিটাচমেন্ট অফ রাইবোজোম, এটা গেল। তারপরে প্রোটিনটা সিনথেসিস তো রাইবোজোম থেকে, তো রাইবোজোমটা যখন ডিটাচমেন্ট হয়ে যাবে সেখানে রাইবোজোম কারণ প্রোটিন সিনথেসিসটা ডিক্রিজ করবে। তারপরে সেটা লং টার্ম পার্সিস্ট করলে সেটা ইরিভার্সাল ইনজুরিতে চলে যাবে। লং টার্ম পার্সিস্ট ইরিভার্সাল মেইন কথা হচ্ছে সেল ডেথ হয়ে যাবে। ইরিভার্সাল ইনজুরি সেল ডেথটা হতে গেলে সেল মেমব্রেনটা রাপচার হবে, সেল মেমব্রেনটা ডিস্ট্রাকশন হয়ে সেখানে সেলের যে মাইক্রোডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ক্রিটিন ফাইনান্স এলডিএস এগুলি সিক্রেশন হবে, ইন্টেস্টিনাল ক্যালসিয়াম ডিপোজিশন হবে, ক্লাম্পিং হবে, ডিস্ট্রাকশন অফ দি নিউক্লিয়াস, এগুলি করে সেলটা ডেথ হয়ে যাবে। এটা হচ্ছে ইরিভার্সিবল সেল ইনজুরি। Associated morphologically with severe swelling of mitochondria, excessive damage to plasma membrane and swelling of lysosome. Large flocculent amorphous density develop in the mitochondrial matrix. In the myocardium, these are indication of irreversible injury can be seen earlier 30 to 40 minutes after ischemia. Ischemia 30 to 40 minutes এর ভিতরে এটা এই চেঞ্জটা হচ্ছে। Massive influx of calcium into the cell then occurs, particularly if the ischemic zone is deep-fluid. There is continued loss of protein, enzyme, coenzyme, ribonucleic acid from the hyperpermeable membrane, যেটা আমি আগে বললাম। The cell may be leak metabolites which are vital for the regulation of ATP. This further depletion net intercellular high energy phosphate, এখানে extraction হয়ে যাচ্ছে। At this stage injury to lysosome membrane occurs followed by leakage of their enzyme, এই এনজাইম গুলো লিকেজ গুলো হবে। Leakage of intracellular enzyme and other proteins across the abnormally permeable plasma membrane or into the plasma provides important clinical parameters of the cell death. Cardiac muscle, যেটা বলছে যে মাসল থেকে কন্টেন, যেটা কার্ডিয়াক মাসল কি থাকে এলডিএস কাইনেস কার্ডিয়াক স্পেসিফিক প্রোটিন, যেটা ট্রোপোমিন, এলিভেটেড সেলুলার নাম্বার অফ সাস মলিকুল, সিকেএমবি, ট্রোপোমিন, এগুলো বেড়ে যাবে। আর ভ্যালুয়েবল ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ফর এমআই, এমআই ক্ষেত্রে যেটা হাইপোক্সিয়া ক্ষেত্রে যেটা হয়। তো এটা হচ্ছে যাতে চলে যাচ্ছে। তাহলে আমি সেল ইনজুরিতে কি পড়াবো? প্রথমত ডেফিনিশনটা, সেল ইনজুরি ডেফিনিশনটা পড়ালাম। It may be any adverse influence which decreases such ability to maintain state normal or adaptive homeostasis. এটা হচ্ছে ডেফিনিশন। তারপর কজগুলা, এগুলো তুমি ভাইবাতে জিজ্ঞেস করবে কজগুলা কি কি। হাইপোক্সিয়া, তারপর হচ্ছে ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট অর ড্রাগস, ইনফেকশাস এজেন্ট, ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন, জেনেটিক ডিসঅ্যারেঞ্জমেন্ট, নিউট্রিশনাল ইমব্যালেন্সেস। আর সেলুলার রেসপন্স একটা স্টিমুলাস বা অ্যাডভার্স ইনফ্লুয়েন্সের কারণে কি সেলুলার রেসপন্স গুলো হয়, এটা অনেক সময় জিজ্ঞেস করে। এগুলো একুট কেসেস, একুট সেল ইনজুরি, রিভার্সিবল ইরিভার্সিবল সেল ইনজুরি, সাবসেলুলার অল্টারেশন, সাবলিথাল
বা ক্রনিক ইনজুরি, সেলুলার অ্যাডাপ্টেশন, অ্যাট্রোফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, ইন্টারসেলুলার ক্যান্সার, প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন এন্ড সেল এজিং। এগুলো হচ্ছে সেলুলার স্পট। এরপরে আসো তুমি রিভার্সিবল এবং ইরিভার্সিবল। এই রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল ইনজুরি, এই ডায়াগ্রামটা দেখি তোমরা বলতে পারবে। তো এখানে যেটা প্রথম কোর্স যেটা স্কিমিয়া, সেই স্কিমিয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ব্লাড সাপ্লাই যখন কমে যাবে বা অবস্ট্রাকশন হয়ে যাবে, সেখানে অক্সিজেন সাপ্লাইটা কমে যাবে। অক্সিজেন দরকার হয় এটিপি প্রোডাকশন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এর জন্য অক্সিডেটিভ ফসফোরেশনের কারণে এটিপিটা প্রোডাকশন হচ্ছে। তো এখানে ডিক্রিজ অক্সিডেটিভ ফসফোরেশনের কারণে ডিক্রিজ এটিপি হবে। এই এটিপির ইফেক্ট গুলো হচ্ছে ডিক্রিজ এটিপি ইফেক্ট। যখন এটিপি কমে যাবে বা এনার্জি যখন কমে যাবে, তখন সেই ফাংশন গুলা ডিঅ্যারেঞ্জমেন্ট হবে। ফার্স্ট পর্যায়ে যেটা সেল মেমব্রেনের যদি পটাশিয়াম পাম্প সিস্টেম থাকে, সেই পাম্প সিস্টেমটা ডিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে আমরা জানি যে সেলের বাইরে সোডিয়াম থাকে এবং সেলের ভিতরে পটাশিয়াম থাকে। তো সেল পটাশিয়াম এবং সোডিয়ামের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যায়, যার কারণে পটাশিয়ামটা সেল থেকে বের হয়ে যাবে এবং সোডিয়ামটা সেলের ভিতরে ঢুকবে। সেলের এখন সোডিয়াম ঢুকতে হলে সোডিয়াম ওয়াটারকে সাথে নিয়ে ঢুকে, তাহলে ওয়াটার এবং সেল সোডিয়ামটা ঢুকবে সেলের ভিতরে, ক্যালসিয়াম ঢুকবে, যার কারণে সেলটা সোয়েলিং হবে। সেলের ভিতরে অর্গানিক গুলো যে সেই অর্গানিক গুলো সোয়েলিং হয়ে ডিস্ট্রাকশন হয়ে যাবে। একটা পথ হচ্ছে সেটা সোডিয়াম পাওয়ার। আরেকটা ইফেক্ট করে, এখন অ্যানারোবিক কন্ডিশন যখন ফেল করে, তখন অ্যানারোবিকের চেষ্টা করা হয় অ্যানারোবিক কন্ডিশনে এটিপি প্রোডাকশন করার জন্য বা এনার্জি প্রোডাকশন করার জন্য। এখন অ্যানারোবিক কন্ডিশনও যখন করে, তখন কি হবে? অ্যানারোবিক কন্ডিশন যখন ডিক্রিজ করবে, মানে অক্সিজেন সাপ্লাইটা কমে যাবে, তখন গ্লাইকোলিসিসটা এনার্জি প্রোডাকশনের জন্য গ্লাইকোলিসিস মানে গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে এনার্জি প্রোডাকশন হবে, গ্লুকোজ প্রোডাকশন হবে, এনার্জি প্রোডাকশন হবে। এখন ইনক্রিজ গ্লাইকোলিসিস হলে কি হবে? গ্লাইকোজেন স্টোরটা কমে যাবে এবং সেলের ভিতরে যে পিএইচটা যে মেনটেনটা করে, সে পিএইচটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট হবে। অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে নিউক্লিওক্রোমাটিনটা ক্লাম্পিং হবে। আরেকটা ইফেক্ট, আদার্স ইফেক্ট যেটা রাইবোজোম, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোজোমটা থাকে, যে সলিং এর কারণে ডিটাচ হচ্ছে, রাইবোজোমের প্রথম কাজ হচ্ছে বা মেন কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস। তো এই প্রোটিন সিনথেসিসের কারণে প্রোটিন সিনথেসিস এখন যেহেতু ডিটাচমেন্ট, রাইবোজোমের ডিটাচমেন্ট হয়ে যেতে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, যার কারণে প্রোটিন সিনথেসিসটা ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, সিনথেসিসটা কম হচ্ছে, ডিক্রিজ করতেছে এবং লিপিড ডিপোজিশনটা হচ্ছে। আমি যখন এই যে ব্লাড সাপ্লাইটা আবার যখন রিফ্রেশ হয়ে যাবে, ব্লাড সাপ্লাইটা আবার যখন শুরু হয়ে যাবে, অক্সিজেন সাপ্লাইটা যখন নর্মাল হয়ে যাবে, তখন সেটা সেলটা আবার নর্মাল স্টেজ হয়ে যাবে। কিন্তু ক্রনিক কেস যখন হবে, লং টার্ম পারসিস্ট করলে, তখন এটা ইরিভার্সিবল সেল ইনজুরি বা সেল ডেথ হবে। এখন ইরিভার্সিবল সেল ডেথের মধ্যে বা সেল ডেথ ইনজুরির ভিতরে কি হয়? কন্টিনিউয়াস যখন ইনজুরিটা স্টোমাটা ইফেক্ট করবে, সেল মেম্বারটা ইনজুরি হবে, সেল মেম্বার ডিস্ট্রাকশন হবে। তো সেল মেম্বারের স্ট্রাকচারের যেগুলি, সেগুলো হচ্ছে লস অফ ফসফোলিপিড, সাইটোস্কেলেটাল অল্টারেশন, ফ্রি রেডিক্যাল ফর্মেশন, লিপিড ব্রেকডাউন হয়ে সেল থেকে সেলের ভিতরে যে কার্ডিয়াক, এখানে যেহেতু আমেরিকাতে বলা হচ্ছে কার্ডিয়াক এনজাইম গুলো রিলিজ হবে, ক্যালসিয়াম ডিপোজিশনটা হবে। আবার এখান দিয়ে অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে ইন্টারসেলুলার রিলিজ এন্ড অ্যাক্টিভেশন অফ লাইসোসোমাল এনজাইম। লাইসোসোমাল এনজাইমটা নিউক্লিয়ার চেঞ্জ করে প্রোটিন ডাইজেশন করে এবং বেসোফিল ডিক্রিজ বেসোফিলিয়া। এটা হচ্ছে ইরিভার্সিবল। ইরিভার্সিবল স্টেজে যখন চলে যাবে, স্টিমুলাসটা বা আমি ব্লাড সাপ্লাইটা দেওয়ার পরেও অক্সিজেন আসার পরে কিন্তু নর্মাল সেলটা নর্মালে যাবে না, কারণ এটা সেল ডেথ হয়ে যাবে। তো এই হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল। ইরিভার্সিবল তাহলে আমরা কি পাচ্ছি এখানে? রিভার্সিবল সেল ইনজুরি সেল সোলিংটা, যে ওয়াটার ঢুকে সেলটা সয়েলিং হচ্ছে, তারপর তার মানে কি? তাহলে রিভার্সিবল সেল ইনজুরি প্রথম একটা আমরা পাচ্ছি টাইপস হচ্ছে সেলুলার চেঞ্জটা যেটা হবে, সেলুলার সয়েলিং হবে। আরেকটা কি বললো? ফ্যাট ডিপোজিশন বা লিপিড ডিপোজিশন, ফ্যাটি চেঞ্জ হবে। তাহলে ফ্যাটি চেঞ্জ হচ্ছে, সেলুলার সয়েলিং হচ্ছে রিভার্সিবল ইনজুরিতে। আর ইরিভার্সিবল হচ্ছে সেল ডেথ হয়ে যাচ্ছে। এখন এই যে সেল ডেথটা দুই ভাবে হয়ে যাবে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস।
নেক্রোসিস ক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেশন হয়ে সেখানে সেলটা ডেথ হতে পারে। আর অ্যাপোপ্টোসিস ক্ষেত্রে হচ্ছে এখানে কোনো ইনফ্লামেশন হবে না। বডি যখন মনে করবে যে আমার এই বডিতে সেলটা দরকার নাই, তখন বডি নিজে এটাকে ব্রেকডাউন করে সেলটাকে ডিস্ট্রাক্ট করে যাবে, ডিস্ট্রাকশন করে দিবে বা ব্রেকডাউন করে দেবে। সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তার মানে কি, অ্যাপোপ্টোসিসটা হচ্ছে বডি নিজে তার অপ্রয়োজনীয় সেলগুলোকে ডিস্ট্রাক্ট করে দেবে। তাহলে সেটা সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এখানে কোনো রকম ইনফ্লামেশনের কোনো রোল নাই বা আদার্স কোনো রোল নাই। কিন্তু নেক্রোসিসের ক্ষেত্রে হচ্ছে ইনফ্লামেটরি কন্ডিশনে সেখানে সেলটা ডিস্ট্রাক্ট হবে। এই হচ্ছে রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল ইনজুরি। নেক্সট হচ্ছে আমরা যাব পিরিয়ডিক্যাল এবং প্যাথোলজিক্যাল সলিউশন। এটা আমার মনে নেক্সট ক্লাসে পড়াই। তোমরা এই জিনিসটা আজকেই পড়ে ফেলাও। আমি যেটা বললাম, একটা হচ্ছে সেলের ডেফিনেশন, তারপর হচ্ছে কজ গুলা, ইনফ্লুয়েন্স গুলা বা স্টিমুলাস গুলা, যেটা কজ যেটা আমি বলি, কি কি কজ আছে, আর বই থেকে আরো ডিটেলস জেনে নিও। তারপর হচ্ছে রিভার্সিবল ইনজুরিটা কিভাবে হচ্ছে, ইরিভার্সিবল সেল ইনজুরিটা কিভাবে হচ্ছে। তো এই একটাই ডায়াগ্রাম দিয়ে পুরাটা ডিসক্রাইব করতে পারবো। তো প্রথমে এগুলি আজকে এটা পড়ে ফেলাও, তাহলে এটা মনে থাকবে। এরপরে নেক্সট ক্লাসে আমি পিরিয়ডিক্যাল এবং প্যাথোলজিক্যাল কনসিউমেশনটা পড়াবো। অতটুকু থাক, বেশি পড়ালে তোমার মনে থাকবে না। এটাই ভালোভাবে আর পড়ে না, এটা কমন, এটা এটা জানতে হবে। এটা যদি জানো, এটা না জানলে কিন্তু প্যাথোলজি পরবর্তী চ্যাপ্টার গুলো কিছুই বুঝবে না। এটা তোমাকে জানতে হবে, রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি। তাহলে আজকে আমি